আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সাম্প্রতিক ম্যারাথন ক্লাসে তোমাদের স্বাগতম। যারা আজকে নতুন দেখবে, তোমরা বুঝে নেবে তোমাদের যে সামনের পরীক্ষাগুলো রয়েছে ওই পরীক্ষার মধ্যে কিন্তু আমরা যে বিষয়গুলো সাম্প্রতিক দেখাবো ওই সাম্প্রতিক গুলো তোমাদের অবশ্যই তোমাদের থাকবে। জাস্ট হচ্ছে তোমরা একটু 10 থেকে 15 মিনিট ক্লাসটা করো, আমি আশা করি তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে। আমরা এখানে দুইটা বিষয়কে আগে হাইলাইট করবো, একটা ডক্টর মোহাম্মদ ইউনূস আর এটা হচ্ছে আমাদের জুলাই বিপ্লব। এরপর আমরা ম্যারাথন ভাবে আমরা দেখানোর চেষ্টা করবো যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, কি কি তোমাদের পড়তে হবে এবং তোমাদের মোটামুটি 50টা প্লাস আমরা এমসিকিউ সলভ করানোর চেষ্টা করব। তো এর আগে অবশ্যই বলবো, যারা ফেসবুক পেজ থেকে দেখবো অবশ্যই টাইমলাইনে তোমাদের যে টাইমলাইনটা আছে ওইখানে শেয়ার দিবা, কারণ হচ্ছে যে পরে তুমি যে পরবর্তী পরীক্ষাতে দেখতে পারো এবং তোমাদের বন্ধুদের অবশ্যই মেনশন দিবা। আর যারা ইউটিউবে দেখবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। অনেকজনে বলতে পারো যে ভাই পিডিএফটা তাহলে কিভাবে পাবো? পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক, টেলিগ্রামের লিঙ্ক, ওইখানে যুক্ত হয়ে আমাদের কাছ থেকে এই পিডিএফটা নিবা, কোনো সমস্যা নেই। তো আমরা প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে জানবো, কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে কিন্তু বারবার প্রশ্ন আসতেছে। তো তোমাদের দেখতে হবে কয়েকটা বিষয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে যে ডিটেলস পড়তে হবে এরকম না, ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে কোথা থেকে প্রশ্ন আসে, কি কি আসতে পারে, সকল বিষয়ে কথা বলবো। তো প্রথম যেটা কথা বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় জন্মগ্রহণ করছে? চট্টগ্রামে। এটা দেখা দরকার নাই। জন্মগ্রহণ কত সালে, 1940 সালে, এটাও দেখা দরকার নাই। তোমাদের পড়তে হবে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রাজনৈতিক দলটা রয়েছে এটা কিন্তু তোমাদের পড়তে হবে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক দল অর্থাৎ নাগরিক পার্টি। কি রাজনৈতিক দলের নাম? কি নাগরিক পার্টি। এটা কিন্তু আজকে গঠিত হয়েছে না বা জুলাই বিপ্লবের পর গঠিত হয়েছে না, এটা কিন্তু অনেক আগেই গঠন হয়েছিল। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক দলের নাম কি? নাগরিক পার্টি। কি নাগরিক পার্টি। কোথা থেকে পড়াশোনা করছে তেমন আসবে না, ডক্টর মোহাম্মদ ইউনূস জাস্ট দেখে নাও যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে। কিন্তু তোমাদের প্রশ্ন আসবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছে? সেটা হচ্ছে শান্তিতে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কারটা পেয়েছে। কত সালে পেয়েছে? সেটা হচ্ছে আমাদের 2006 সালে কিন্তু আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের নোবেল পুরস্কারটা পেয়েছে। তো আমাদের এখানে কয়েকটা আরো বিষয় দেখতে হবে। এখানে কোন কোন বিষয়গুলো দেখতে হবে? এখানে দেখতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নির্বাচিত হয়েছিল 1996 সালে। 1996 সালে কিন্তু হচ্ছে যে ওই সময় জানি যে আমাদের দেশের মধ্যে সরকার ছিল না, তো তখন কিন্তু উপদেষ্টা হিসাবে তিনি কি নির্বাচিত হয়েছিল কত সালে? 1996 সালে। সবচেয়ে বেশি প্রশ্ন আসতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে একটা গ্রন্থ রচনা করেন সেটা কত সালে প্রকাশিত হয়? 1999 সালে। এবং আরো গুরুত্বপূর্ণ হচ্ছে দ্য ব্যাংকার অফ দ্য পোর। ব্যাংকার অফ দ্য পোর গ্রন্থটি কে লিখেছে? ব্যাংকার অফ দ্য পোর গ্রন্থটি লিখছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সাম্প্রতিকের জন্য। তো আমরা এখানে আরো দেখতে পারবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার পেয়েছে কত সালে? ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার পেয়েছে 1987 সালে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে প্রথম তোমাদের জানতে হবে সাম্প্রতিকের জন্য। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কয়েকটা কনসেপ্ট প্লাস হচ্ছে তার এটি হচ্ছে তার ডায়লগ বা হচ্ছে বলতে পারো উক্তি, সেটা হচ্ছে যে এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস। কি থ্রি জিরোস। আরেকটা আছে দ্য নিউ ইকোনমিক্স অফ জিরো পভার্টি। আরেকটা হচ্ছে জিরো এমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো নেট কার্বন। এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের লক্ষ্যমাত্রা বলতে পারো, উক্তি বলতে পারো, এটার হিসাবেই কিন্তু সে কাজ করতেছে। তোমাদের আরেকটা প্রশ্ন আসতেই পারে যে ইমিশনস এই গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছে? 2017 সালে। মনে হচ্ছে যে এগুলো সাম্প্রতিক না, কিন্তু আসলেও এগুলো সাম্প্রতিকের মধ্যে পড়বে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে প্রশ্ন করতেই পারে। তো তোমাকে কয়েকটা বিষয় কি কি দেখতে হচ্ছে? তোমাকে দেখতে হতেছে তার নাগরিক পার্টি, তার রাজনৈতিক দল, তাকে দেখতে হতেছে ইমিশন গ্রন্থটি প্রকাশিত হয়েছে 2017 সালে। তোমাকে প্রশ্ন দিতেই পারে ইমিশন কে রচনা করেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস। তোমাকে প্রশ্ন দিতেই পারে স্বাধীনতা পুরস্কার পেয়েছিল কত সালে? হতে পারে 1987 সালে। তো যাদের ভালো লাগবে অবশ্যই লাইক এবং কমেন্টে জানিয়ে দিবে যে তোমাদের কেমন লাগছে। তো আশা করি তোমাদের এখানে আমরা মোটামুটি বুঝিয়ে ফেলছি। তো আমরা নিচে চলে আসতেছি। আমরা এখন পড়বো যে বৈষম্য বিরোধী আন্দোলন বা যে জুলাই বিপ্লবটা হয়েছিল ওই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। তো দেখো, প্রথমে আমরা এখানে দেখার চেষ্টা করব যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনকারীরা যে কবে এই মার্চ অফ জাস্টিস যে কর্মসূচিটা সেটা পালন করেছিল বা কি বলা হয় কর্মসূচি পালন করেছিল, সেটা কিন্তু তোমাদের জানতে হবে। হতে পারে তোমার মনে হচ্ছে 2024, কিন্তু এটা রিসেন্ট জিকের মধ্যে কিন্তু পড়ে যাবে। তো এটা হচ্ছে 31 জুলাই 2024। 31 জুলাই 2024 আমাদের কি মার্চ অফ জাস্টিস, এই জুলাই বিপ্লব বা আমাদের বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন মার্চ ফর জাস্টিস, এটা কিন্তু কর্মসূচি পালন করা হয়েছিল 31 জুলাই 2024 সালে। তো
তো আমরা নিচে আরো চলে যাব, আমরা এখানে দেখতে পারবো, জাস্ট এখানে দেখি আমরা কিন্তু এখানে তারিখ দিয়ে দিছি, অর্থাৎ কোন তারিখে কি হয়েছিল সেইগুলো কিন্তু তোমাদের বুঝতে হচ্ছে। তো 1 তারিখে আমাদের কি হয়েছিল, 1 জুলাই আমাদের কি হয়েছিল। তো তোমাকে প্রশ্ন করতেই পারে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়েছিল কত তারিখে, কত তারিখে। তো তখন কিন্তু তোমাকে মনে রাখতে হবে এই 1 জুলাই হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন সেটা কিন্তু গঠিত হয়েছিল। তোমাকে প্রশ্ন করতেই পারে এটা, যে কি প্রশ্ন করতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বাংলা ব্লকেট এটা কবে ঘোষণা করেছিল। এটা কিন্তু আমাদের 6 জুলাই। কবে? 6 জুলাই। তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়েছে 1 জুলাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বাংলা ব্লকেট সেটা কিন্তু ঘোষিত হয়েছিল এই 6 জুলাই। কবে? 6 জুলাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে আবু সাইদ আমাদের দেখেছিল যে পুলিশের গুলিতে মানে বুক পেতে দিয়েছিল এবং একটা গুলি খাওয়ার পরও কিন্তু সে ওইখানে দাঁড়িয়েছিল, তার নাম আমাদের আবু সাইদ। তো এই আবু সাইদের জন্য কিন্তু আমাদের এই যে আমাদের কি বলা হয় জুলাই বিপ্লবটা খুবই গতি পেয়েছিল এবং আমাদের মধ্যে এই স্পৃহা কিন্তু এই আবু সাইদের কারণে কিন্তু মানে হয়েছিল। তো আমরা দেখেছি যে নির্মম যে কাহিনীটা সেটা আমরা দেখতেছি। তো আমাদের প্রশ্ন আসতেই পারে যে জুলাই বিপ্লব থেকে যে কবে আবু সাইদ গুলিতে শহীদ হয়েছে, তোমাকে প্রশ্ন করতে পারে। সেটা হচ্ছে আমাদের কবে? 16 জুলাই প্রশ্ন করতে পারে, সাম্প্রতিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা কবে? 16 জুলাই। কবে? 16 জুলাই। তোমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তেই হবে। তো তোমাদের কি মনে রাখতে হবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবে গঠিত হয়েছে, বাংলা ব্লকেট কবে মানে কর্মসূচি ঘোষণা করেছিল, প্লাস হচ্ছে যে আবু সাইদ পুলিশের গুলিতে কোথায় মানে কবে মারা গিয়েছিল, 16 জুলাই। কোন বিশ্ববিদ্যালয় ছিল? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছিল। তো আমরা আরো দেখতে পারবো যে কি কমপ্লিট যে শাটডাউনটা হয়েছিল, অর্থাৎ শিক্ষার্থীরা সকল জায়গায় শাটডাউন ঘোষণা করে দিয়েছিল। আমরা দেখেছি যে স্বৈরাচারী যে পতনটা হয়েছিল এবং এইগুলো শাটডাউনের জন্য বাংলা ব্লকেটের জন্য কিন্তু আমাদের উপর যে গুলি চালিয়েছিল, প্লাস হচ্ছে আমাদের যে নির্মম যে অত্যাচার করেছিল, ওই মানে ত্যাগে এবং ওই খুবই কিন্তু আমরা পরে আমাদের এই জুলাই বিপ্লব আমরা স্বাধীন করতে পেরেছি। তো আমরা এখানে দেখতে পারতেছি যে 17 জুলাই হচ্ছে আমাদের কিন্তু আমাদের কমপ্লিট শাটডাউন ঘোষিত হয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে মীর মাহফুজুর রহমান মুগ্ধ, এই শহীদ হয়েছিল কিন্তু আমাদের 18 জুলাই। কবে শহীদ হয়েছিল? 18 জুলাই। তোমাকে প্রশ্ন দিতেই পারে যে মীর মাহফুজুর রহমান মুগ্ধ, পানি লাগবে, পানি, এরকম একটা হয়েছিল না। তো এটা হচ্ছে আমাদের কবে? 18 জুলাই। মনে রাখতে হবে 18 জুলাই। কবে? 18 জুলাই। 18 জুলাই। আর হচ্ছে আমাদের আবু সাইদ কবে? 16 জুলাই। 16 জুলাই 18 জুলাই। আবু সাইদ 16 জুলাই, 18 জুলাই হচ্ছে আমাদের মুগ্ধ। পানি লাগবে, পানি। সে কোথায় পড়াশোনা করছে তোমাকে প্রশ্ন করতে পারে। বিউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। সে পড়াশোনা করছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে পড়াশোনা করছে। আমরা আরো দেখানোর চেষ্টা করব, আমাদের প্রশ্ন সবচেয়ে আসতে পারে। আমরা এখনো দেখবো না, আমরা এটা দেখবো। ওয়াইট, ওকে, আমরা আরো দেখবো এই যে 30 জুলাই, আমরা আগে দেখিয়েছিলাম 30 জুলাই হচ্ছে যে আমাদের বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন সারা দেশে মার্চ ফর জাস্টিস মানে কর্মসূচি পালন করেছিল। তো মার্চ ফর জাস্টিস এটা কিন্তু আমাদের কর্মসূচি পালন করেছিল আমাদের 30 জুলাই। তো আমরা আরো নিচে চলে আসবো, আমাদের এগুলো দেখার তেমন দরকার নাই, আমরা এখানে চলে আসবো। আচ্ছা, আমাদের এখন জুলাই বিপ্লব শেষ করে ফেলছি, প্লাস হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ করে ফেলছি। আমরা এখন নিচে চলে আসতেছি, আমরা এখানে দেখতে পারতেছি যে 6 জানুয়ারি 2025 উদ্বোধন করা ইরানের প্রথম ড্রোনবিহীন যে রণতরীর নাম কি সেটা আমাদের মনে রাখতে হবে। 2025 সালের, এটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এই বছর হয়েছিল। তো আমাদের জুলাই বিপ্লব, ডক্টর মোহাম্মদ ইউনূস, এগুলো হচ্ছে আমাদের মানে র্যান্ডম টপিক, এগুলো আসবে। এটা রিসেন্ট দিকে বলতে যে এই 1 মাসের মধ্যে হতে পারে, এই 4 মাসের মধ্যে হতে পারে, এরকম না। তো এইগুলো কিন্তু আমাদের কমন এবং প্রশ্ন আসে। আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা রিটেন আসছিল জুলাই বিপ্লব সম্পর্কে। তো আমরা এটা মনে রাখতে হবে যে ইরানের প্রথম ড্রোনবাহী রণতরীর নাম হচ্ছে শহীদ বাহমান বাগেরি। কি? শহীদ বাহমান বাগেরি। এটা হচ্ছে আমাদের ইরানের প্রথম ড্রোনবাহী আমাদের কি রণতরণী। পরে আমরা দেখতে পারবো যে সান্তোরিনি পর্যটন কেন্দ্রটি কোথায় অবস্থিত। সান্তোরিনি পর্যটন কেন্দ্রটি হচ্ছে আমাদের গ্রিসে অবস্থিত। মনে রাখতে হবে গ্রিসে হচ্ছে আমাদের সান্তোরিনি পর্যটন কেন্দ্রটি আমাদের অবস্থিত। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি। পরে যদি দেখি আমাদের কি ইউরোপের কোন দেশ জলবায়ু বান্ধব কি অ্যাপার্টমেন্ট
চালু করেছে। এটা কিন্তু আমরা আমাদের একটা ক্লাসের মধ্যে পড়েছিলাম যে সুইজারল্যান্ড হচ্ছে যে ইউরোপের হচ্ছে মানে আমাদের ইউরোপের মধ্যে অনেকগুলো দেশ রয়েছে, এর মধ্যে সুইজারল্যান্ড হচ্ছে আমাদের সুইজারল্যান্ড জলবায়ু বান্ধব আমাদের অ্যাপার্টমেন্ট চালু করেছিল। পরে আমরা দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে ইসরায়েলের আইডিএফ এর প্রধান হিসাবে নিযুক্ত হন কে? এটা হচ্ছে ইয়াল জামির। এটা হচ্ছে আমাদের ইয়াল জামির। পরেরটা আরো বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিশ্বের প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠা করেছেন কোন দেশ? সেটা হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্র। এটা কিন্তু প্রশ্ন গুরুত্বপূর্ণ, যুক্তরাষ্ট্র প্রথম আমাদের স্কিন ব্যাংক আমাদের চালু করেছে। তো আমরা একটু নিচে চলে আসি, কার কেমন লাগতেছে অবশ্যই কিন্তু তোমরা জানিয়ে দিবা। ওশেনিয়ার মহাদেশে কোন দেশে নাচে সেলুট দিলে বাধ্যতামূলক জেলের আইন করা হয়? সেটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া। সেটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া। মনে রাখবে যে বিশ্ববিদ্যালয় সায়েন্স বা যে কোনো জায়গায় যাও, লাস্ট সময়টা একটু কাজে লাগাও, লাস্ট সময়টা একটু লেগে থাকো, এবং মনে রাখবা যদি তুমি এখন শক্ত থাকতে পারো তাহলে তুমি বিশ্ববিদ্যালয় সায়েন্স পাওয়ার জন্য ইলিজিবল হবা। তুমি যদি এখন ভেঙে পড়ো, অর্থাৎ বারবার ব্যর্থ হচ্ছে, তোমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকটা পরীক্ষা হয়ে গেছে, সামনে রাজশাহীর পরীক্ষা, গুচ্ছের পরীক্ষা, সবচেয়ে মেন ফোকাস হচ্ছে গুচ্ছের পরীক্ষা। তো আমি একটা কথা বলি না, অনেক শক্তিমান হাল ছেড়ে দেয়, হার মানে বহু দ্রুতগামী, জীবন যুদ্ধে জিতবে সেই ভাববে যে জিতবো আমি। অর্থাৎ তুমি যতই এ প্লাস পাও, তুমি যতই শক্তিশালী হও, তুমি যদি হার মেনে নাও, তুমি যদি এখনই শেষ করে দাও তোমার পড়াশোনা, তাহলে কিন্তু তুমি জিততে পারবে না। আর যে লেগে থাকবে, লাস্ট পর্যন্ত লেগে থাকবে, সেই কিন্তু জিততে পারবে। তো তোমাকে বলবো সামনে যেহেতু পরীক্ষা রয়েছে, ওই পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। আর যারা জিএসটির মধ্যে ভর্তি পরীক্ষা দিবে, তারা কিন্তু আমার 99 টাকার যে এক্সাম বেসটা রয়েছে, তারা কিন্তু আমাদের এখানে যুক্ত হতে পারো। জাস্ট বলবো আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও, তাহলে কিন্তু আমরা তোমাদের ওইখানে যুক্ত করতে পারবো। বুঝতে পারলাম? যারা ভর্তি হতে দ্রুত নক দিয়ে 150 জনের মতন হয়ে গেছে আর কি। তো আমরা এখানে আরো দেখবো, এটা আমাদের প্রশ্ন আসছিল, এটা দেখবো না, আমরা দেখবো এটা যে কি বিশ্বের সবচেয়ে শক্তিশালী গুপ্তচর ক্যামেরা যেটা রয়েছে, সেটা কোথায় তৈরি করা হয়েছে বা কোথায় তৈরি হয়েছে? সেটা হচ্ছে আমাদের চীনে। অর্থাৎ শক্তিশালী যে গুপ্তচর ক্যামেরাটা রয়েছে, সেটা কিন্তু আমাদের চীনের মধ্যে আমাদের রয়েছে। তো আমরা এখানে আরেকটা দেখবো, জাজ সে কি সুলি বলতে কি বোঝানো হয়? জাস্ট সুলি বলতে আমাদের কি বোঝানো হয়? এটা হচ্ছে যে জন্মসূত্রে নাগরিকত্ব করতে, বা অন্যান্য দেশে দেখবা যে জন্মসূত্রে, বা আমাদের দেশে আমরা কি প্রথমে নাগরিক হয়ে যাই, এরকম কিন্তু না। তো অন্য দেশের মধ্যে যে মানে জন্মের মানে জন্মসূত্রে, বা তুমি মানে যে দেশে জন্মগ্রহণ করছো ওই দেশে জন্মগ্রহণ কারণে তোমাকে যে নাগরিকত্ব দেওয়া হয়, সেটার জন্য কিন্তু জাজ ছুলি তোমাকে কিন্তু এটা বলা হয়। তো অর্থাৎ মাটির অধিকার বলতে যেটাকে বোঝানো হয়, অর্থাৎ তুমি যখন জন্মগ্রহণ করো, তুমি কিন্তু মোটামুটি লেখা হয়ে যায় যে তোমার বাবার সম্পত্তি তুমি পাচ্ছ, তাই না? তো এটাকে কিন্তু আমাদের এখানে বলা হয়। আমরা আরো এখানে চলে আসবো। আচ্ছা, এটা দেখো, স্যার বানি ইয়াস বিমানবন্দর কোন দেশে অবস্থিত? স্যার বানি ইয়াস বিমানবন্দরটি আমাদের সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত, সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত। তো আমাদের এখানে আরো প্রশ্ন দেখতে পারবো, আমাদের কিন্তু আস্তে আস্তে সব দেখিয়েছি। দেখো, অনূর্ধ্ব 2019 নারী টি-20 বিশ্বকাপের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হয়েছে কে? এটা হচ্ছে আমাদের ক্রীড়া থেকে আমরা প্রশ্ন, অর্থাৎ ক্রীড়া যে এগুলো যে খেলাধুলা, সেখান থেকে প্রশ্ন করতেছি। সেটা হচ্ছে আমাদের ভারত, সেটা হচ্ছে আমাদের কি ভারত। দেখো, অস্ট্রেলিয়ান যে বর্ষসেরা ওয়ানডে 2025 পুরুষ নির্বাচিত হয় কে? তার নাম হচ্ছে কি ট্রাভিস হেড। তার নাম হচ্ছে ট্রাভিস হেড। মেয়েরা কম বলবে, ছেলেরা মোটামুটি ভালো বলবে। দেখো, স্বীকৃতি টি-20 যে সর্বোচ্চ, অর্থাৎ টি-20 যে খেলা হয়, ওইখানে সর্বোচ্চ উইকেটটা হচ্ছে আমাদের রশিদ খান, এটা মনে রাখতে হবে। এবং এটা আরো গুরুত্বপূর্ণ, 2025 সালের প্রশ্ন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ 2025 সালে মানে সেরা প্লেয়ার নির্বাচিত হয় আমাদের মেহেদী হাসান মিরাজ। আমাদের এটা প্রশ্ন মনে রাখতে হবে। আরো প্রশ্ন আমরা দেখানোর চেষ্টা করব। মোটামুটি তোমাদের কিন্তু মোটামুটি 70টা প্লাস প্রশ্ন দেখানোর চেষ্টা করবো, জাস্ট ওয়াট এন্ড সি। তো আমরা এখানে আরো দেখতে পারবো, চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসে সিএএফও, অর্থাৎ পরীক্ষামূলক ভাবে কি বলা হয়, অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম, এবিএস এর পুনরূপ কি? অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম চালু করা হয় কবে? এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। 16 জানুয়ারি 2025 সাল। কবে? 16 জানুয়ারি 2025 সালে আমাদের কিন্তু এটা চালু করা হয়। পরেরটা দেখো, 18 ফেব্রুয়ারি 2025 সালের কোন বন্দরে অনলাইন গেট পাস চালু হয়? কি অনলাইন গেট পাস চালু হয়? সেটা আমরা দেখতে পারতেছি আমাদের কি চট্টগ্রাম বন্দরে। যারা দেখতেছো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। 18 ফেব্রুয়ারি 2025 সালে কি চালু হয়েছিল? অনলাইন গেট পাস চালু হয়েছে, সেটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বন্দরে। পরে আমরা দেখতে পারতেছি কি যমুনা রেল সেতুর যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে? যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কবে? 12 ফেব্রুয়ারি 2025 সালে। 12 ফেব্রুয়ারি 2025 সালে যমুনা রেল সেতুতে যাত্রীবাহী
ট্রেন চলাচল শুরু হয়। আমরা নিচে চলে আসি, বাংলাদেশের কোন জেলায় সর্বাধিক সুন্দরবনের অংশ রয়েছে? বাগেরহাট। বাগেরহাটে হচ্ছে সবচেয়ে বেশি আমাদের কিন্তু সুন্দরবনের অংশ রয়েছে। সুন্দরবনের সবচেয়ে বেশি অংশ রয়েছে কোনটা? সুন্দরবনের সবচেয়ে বেশি অংশ রয়েছে আমাদের বাগেরহাট। আবার বলতে, সুন্দরবনের সবচেয়ে বেশি অংশ রয়েছে কোথায়? বাগেরহাট জেলায়। পরে আমরা যদি দেখাই যে আমরা একটু নিচে চলে আসি, আমরা দেখতে পারবো যে 18 ফেব্রুয়ারি 2025 সাল যে সরকারের কোন বিষয়ে পুলিশ ভেরিফিকেশন বাতিল করা হয়েছে? সেটা হচ্ছে পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু আমাদের এই পুলিশ ভেরিফিকেশনে কিন্তু বাতিল করা হয়েছে। কবে? সেটা 18 ফেব্রুয়ারি 2025 সাল। 18 ফেব্রুয়ারি 2025 সাল। আমরা এখানে দেখতে পারবো, আচ্ছা এটা আমাদের দেখার তেমন দরকার নাই। পুলিশ ভেরিফিকেশন শুরু হয়েছিল কবে? 1920 সালে। 1920 সালে পুলিশ ভেরিফিকেশন কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশে এই প্রথাটা কিন্তু শুরু হয়েছিল। আচ্ছা দেখো এখানে আরো দেওয়া রয়েছে, দেখো 18 ফেব্রুয়ারি, এটা খুবই গুরুত্বপূর্ণ। 18 ফেব্রুয়ারি 2025 সালের সশস্ত্র বাহিনীর আইন শৃঙ্খলা রক্ষাকারীর নামের যে অপারেশনটা ছিল, এটা কিন্তু খুবই অপারেশন ডেভিড হার্ন। কি? অপারেশন ডেভিড হার্ন, অর্থাৎ মানে এটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে কাজে লাগছে, অর্থাৎ যারা রাজনীতি করেছিল, অর্থাৎ আমাদের উপরে যারা জুলুম করেছিল এতদিন, অর্থাৎ আমি কোনো দলের নাম বলতে চাচ্ছি না, প্লাস হচ্ছে যে যত খারাপ মানে বাংলাদেশে যত সন্ত্রাস থেকে শুরু করে যত মানে ভয়ঙ্কর যে জিনিসগুলো রয়েছিল, সেই হিসাবে কিন্তু আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী, যদি বলি সেনাবাহিনী, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অপারেশন কি ডেভিল হান্ট নামের যে অপারেশনটা চলেছিল, অর্থাৎ সেটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এটা কবে এসেছিল? এটা 8 ফেব্রুয়ারি 2025 সালে কিন্তু এটা হয়েছিল। কবে? 8 ফেব্রুয়ারি 2025 সালে সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলার রক্ষায় কি নামে অপারেশন শুরু করেছিল? সেটা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। কি? অপারেশন ডেভিল হান্ট নামের এই অপারেশনটা চালিয়েছিল। আমি তোমাদের আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। দেখো দেশের দারিদ্র্যের হার কত? দেশের দারিদ্র্যের হার হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের কত? 19.2%। এটা পরিবর্তন হতে পারে, জাস্ট দেখে নাও যে হচ্ছে আমাদের 19.2 হচ্ছে আমাদের দেশের দারিদ্র্যের হার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অপারেশন ডেভিল হান্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যদি দেখি এখানে দারিদ্র্যের হারে সর্বনিম্ন জেলা কোনটি? দারিদ্র্যের হারে সর্বনিম্ন জেলা হচ্ছে আমাদের নোয়াখালী। দারিদ্র্যের হারে সর্বনিম্ন জেলা হচ্ছে আমাদের নোয়াখালী। দারিদ্র্যের হারে সর্বনিম্ন জেলা কোনটি? নোয়াখালী। দারিদ্র্যের হারে সর্বনিম্ন উপজেলা কোনটি? নোয়াখালীর যে বেগমগঞ্জ, সেটা হচ্ছে দারিদ্র্যের হারে সর্বনিম্ন জেলা। আর এগুলোর উপর পরীক্ষা দেওয়ার জন্য আমাদের 99 টাকার বেস, আমরা মোটামুটি তোমরা যারা কুমিল্লা এবং হচ্ছে এখন তো জিএসটি থাকবে, তাদের জন্য কিন্তু এই বেসটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। জাস্ট তোমাদের বলো তাড়াতাড়ি তোমরা ওটা করো। দেখো দারিদ্র্যের হারে শীর্ষ জেলা এবং উপজেলা আমরা দেখার চেষ্টা করতে। দারিদ্র্যের হারে শীর্ষ জেলা হচ্ছে মাদারীপুর, আর উপজেলা হচ্ছে ডাসার। উপজেলা হচ্ছে ডাসার। আমাদের জেলাটা মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের মাদারীপুর হচ্ছে দারিদ্র্যের হারে সবচেয়ে কি শীর্ষে। তো ইলন মাস্কের প্রতিষ্ঠান কি XAI এর সর্বশেষ AI চ্যাটবটের নাম কি? নাম কি? তা হচ্ছে গ্রোক। এই গ্রোকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। গ্রোক 3। কি? গ্রোক 3 হচ্ছে আমাদের ইলন মাস্কের প্রতিষ্ঠান যে XAI এর সর্বশেষ AI চ্যাটবটের নাম হচ্ছে আমাদের কি? এই গ্রোক 3। বুঝতে পারলাম? তো এখানে দেখো আরো দেওয়া রয়েছে কি ফোরবস ইন্ডিয়ার তথ্য মতে যাত্রী পরিবহনের দিক থেকে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরের নাম কি? ব্যস্ততম বিমানবন্দরের নাম কি? হার্টফিল্ড জ্যাকসন, পরে কি অ্যাটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর, অর্থাৎ এটা তোমরা যুক্তরাষ্ট্রে অবস্থিত। তোমাদের জন্য কি আরো আছে? তো তোমাদের জন্য মোটামুটি এতটুকুই ছিল। কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর একটু লেগে থাকো, ইনশাল্লাহ তুমি সফল হবা। আমি বিশ্বাস করি তুমি সফল হবা। জাস্ট একটু যদি লেগে থাকতে পারো তাহলে তুমি সফল হবা। লাস্ট সময়টা যারা হয়েছে নার্ভ ঠিক রাখবা, পরীক্ষার হলে যাবা, একটু হচ্ছে যে নিজেকে কনফিডেন্স দাও যে আমি পাবো, এরকম যদি কনফিডেন্স দিতে পারো তাহলে তোমাদের হয়ে যাবে। তো সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, এবং অবশ্যই বলবো যে শেয়ার দিয়ে তোমাদের টাইমলাইনে রেখে দেবা। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।